আমি আমার ঘর ছাড়া হয়েছিলাম এই ভিডিওটা ধারণ করার কারণে। জলযন্ত্র একটা মানুষ, তখনও সে নিঃশ্বাস নিচ্ছিল ইয়ামিন। আমি নিচ থেকে দেখতে পাচ্ছিলাম যে ওর শ্বাস প্রশ্বাস চলতেছিল। আমার দুইটা সন্তান কি পরিমাণে তারা কান্না করছে, কি পরিমাণে তারা আতঙ্কিত ছিল। রাত্রেবেলা আমার ওয়াইফ ঘুমাইতে পারতো না, সে সারাক্ষণ আতঙ্কে থাকতো। এই বুঝি পুলিশ আসলো, এই বুঝি ডাক দিবে, এই বুঝি গেটে এসে নক করবে যে কোথায়। ও ভালো মানুষ না, শিবিরের ছেলে, ও মারছে, ভালো হয়েছে, মরে যাক, এটাকে এই পাড়ায় আয়না ফেলে দাও। সুপ্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে সাভারের প্রথম শহীদ জুলাই আন্দোলনে আসহাবুল ইয়ামিনের কথা। তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এপিসি কার থেকে ফেলে দিয়েছিল পুলিশ, এবং সেই দৃশ্য খুব কাছে থেকে প্রত্যক্ষ করেছিলেন এবং ভিডিও ধারণ করেছিলেন জনাব মোহাম্মদ শামীম হোসেন, তিনি দৈনিক সংগ্রামের সাভার সংবাদদাতা। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি সেদিন খুব কাছে থেকে আপনি প্রত্যক্ষ করেছিলেন, ভিডিওটা ধারণ করছিলেন, এবং সেদিনের গল্পটা আপনার কাছে জানতে চাচ্ছি। জুলাই 18 তারিখের ঘটনা, বৃহস্পতিবার। কিন্তু তার আগ থেকে আন্দোলনটা শুরু হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 17 জুলাই। ছাত্রলীগের ন্যাক্কারজনক ঘটনার পরেই যখন ফুসে উঠেছিল সাধারণ শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রে 17 তারিখে সেটার শেষ পরিণতিটা হয়। পুলিশ অ্যাকশনে চলে যায়, সেখানে রণক্ষেত্র পরিণত হয় জাহাঙ্গীরনগর, এবং হল ভ্যাকেন্ট করে দেয়। ছাত্রছাত্রীরা আশেপাশের এলাকাতে থাকা শুরু করে এবং জাহাঙ্গীরনগরের হলগুলো সবগুলাই বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে তার পর দিন 18 জুলাই বৃহস্পতিবার সারা সাভারে। সেদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় পয়েন্টে সড়কের আশুলিয়া, নয়ারহাট, গণবিশ্ববিদ্যালয় এবং আমাদের সাভারের পাকিজার এখান থেকে আন্দোলনের শুরুটা হয়। 18 তারিখ সকালে আমি জাহাঙ্গীরনগরে ছিলাম, যেহেতু হল ভ্যাকেন্ট করে দিয়েছে, হলের কিছু বন্ধ, হলের কিছু ছবি নেওয়ার জন্য আমি সকালবেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর নেওয়ার জন্য, আপডেট নেওয়ার জন্য আমি সেখানে গিয়েছিলাম। তো সেখানে বিপুল পরিমাণে পুলিশ ছিল, পুলিশ মোতায়েন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটের। তো এইগুলা পার হয়ে আমরা যখন ভিতরে যাই, দেখেছি যে বিশ্ববিদ্যালয় হলগুলো সবগুলাই খালি। সেটার ভিডিও আমি ধারণ করেছি। করার কিছুক্ষণ পরে যখন আমি ডেরিগেটে আসি, তখনই আমার কাছে সংবাদ আসে পাকিজার মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং সেখানে সংঘর্ষের মতো ঘটনাও ঘটতে পারে। তো আমি তড়িঘড়ি করে আমি এবং আমার দুজন সংবাদকর্মী সহ আমরা সেই সাভার স্ট্যান্ডে চলে আসি। আসার পরেই আমরা দেখতে পারি যে ব্যাপক শিক্ষার্থী তারা পাকিজার দিকে চলে যাচ্ছে, সাভার স্ট্যান্ড থেকে, হ্যাঁ, পাকিজার ওদিকেই যাচ্ছে। আমরাও সেই স্রোতের সাথেই আমরাও চলে গেলাম পাকিজার মোড়ে। যার পরে দেখলাম পুলিশ পাকিজার মোড়েই অবস্থান করতেছিল এবং আওয়ামী এবং ছাত্রলীগ, যুবলীগ তারা সবাই লাঠি, সোঁটা, দা এবং বিভিন্ন অস্ত্র নিয়ে, ভারী অস্ত্র নিয়ে তারা সেখানে সুসজ্জিতভাবেই তারা দাঁড়ায় ছিল। তো পাকিজার ঠিক আগে ল্যাবজন যে হসপিটাল, এটা 11:30 থেকে 11:40 মধ্যের ঘটনা, খুব কাছাকাছি সময়। 11:40 দিকে ঘটনা। ঠিক সেই মুহূর্তে ল্যাবজনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, আমরা সেদিনই সাভারে প্রথম দেখেছিলাম, তারা সবাই রাস্তায় নেমে এসেছে। এবং শুধু তাই না, যারা স্কুল পড়ুয়া শিক্ষার্থী ছিল তাদের বাবা মাও তাদের সঙ্গে আছে। মানে গণমানুষের সম্পৃক্ততা যদি আমি বলি, তাহলে সেটা 18 তারিখ থেকে সাভারে শুরু হয়েছিল। তো সেই 18 তারিখে আমি ওনাদেরকে দেখার পর, এই শিক্ষার্থীদের দেখার পর আমি সেই ভিডিও ধারণ করতেছিলাম এবং শিক্ষার্থী এবং পুলিশ, ছাত্রলীগ এদের মাঝখানে আমি অবস্থান করতেছিলাম, ভিডিও ধারণ করতেছিলাম দুই পক্ষেরই। ঠিক এর মধ্যেই পুলিশের জায়গায় দাঁড়াইছিল, ছাত্রলীগের একটা অংশ আসলে। পুলিশ কোন পাশটা দাঁড়াচ্ছিল? পুলিশ পাকিজার কি বলবো, ঢাকামুখীর এই সাইডটাই দাঁড়াইছিল। আর জনগণ ছিল হলো ল্যাবজন, মানে এটা কি বলবো, আরিচামুখী যে রাস্তাটা, সেই দিকটায় দাঁড়াইছিল, মুখোমুখি একটা অবস্থান। এর মধ্যে কোনো ইটপাটকেল তারা ছোড়েন নাই, তারা রাস্তায় অবস্থান করছিলেন এবং বিভিন্ন প্লে কার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে তারা দাঁড়াইছিলেন। শান্তিপূর্ণ আন্দোলন, রাস্তা অবরোধ করে তারা দাঁড়াইছিলেন। ঠিক সেই মুহূর্তে ছাত্রলীগের একটা অংশ তারা আসলেন লাঠি, সোঁটা, দা নিয়ে। তারা এসে অতর্কিতভাবে পুলিশের সামনেই, পুলিশ দাঁড়ায় থাকা সত্ত্বেও, পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ তখনও নিষ্ক্রিয়, পুলিশ অ্যাকশনে যাবে, কিন্তু তারা চাচ্ছিল যে আগে কেউ শুরু করে দিই। সেই শুরুটা করে দিয়েছিল ছাত্রলীগ। সেই ছাত্রলীগ এবং অস্ত্রধারী একজন ছাত্রলীগ নেতা ছিলেন, উপজেলা সভাপতি আতিকুর রহমান। সে তার পকেটে থাকা একটা পিস্তল দিয়ে, আমি আমার ভিডিওতে পরে দেখেছি, আমি চোখে আমি দেখতে পারিনি, কারণ ওই সময়টা এত পরিমাণে হজবরল হয়ে গেল। তারা যখন এসে তাদেরকে ধাওয়া দিল এবং গুলি করা শুরু করলো, তখন শিক্ষার্থীরা তখন ছত্রভঙ্গ হয়ে গেল। যে যার মতো সাভার স্ট্যান্ডের দুই পাশের যে রাস্তাগুলো, এদিকে মসজিদপুরের রাস্তা, এদিকে রাজালাক ফার্মের রাস্তা, সাভার স্ট্যান্ডের রাজ্জাক প্লাজারের গলি, বিভিন্ন অলিগলিতে শিক্ষার্থীরা চলে গেল।
তখন পুলিশও অ্যাকশনে যাওয়া শুরু করলো, পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট এগুলো ছোড়া শুরু করলো। এরকম করতে করতে পুলিশ শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকলো, দীর্ঘক্ষণ এভাবেই চলতে থাকলো। পুলিশ আস্তে আস্তে পাকিজার থেকে সাভার স্ট্যান্ডের মূল যে স্ট্যান্ড সাভার, সেই সাভার বাস স্ট্যান্ডের পুরাতন ওভারব্রিজ পর্যন্ত যেতে পারছে, তার ওই পার পর্যন্ত আর যেতে পারতেছে না। আর ছাত্রদেরকে ধাওয়া দিয়ে পিছনের দিকে নিয়ে গেছে, কিন্তু পুলিশ এর চাই তার বেশি নিতে পারতেছিল না। পুলিশ অলিতে গলিতে যেয়ে পর্যন্ত গুলি করা শুরু করলো, এবং সেই ভিডিওগুলো আমি ধারণ করা শুরু করলাম। কারণ আমি চিন্তা করতেছিলাম যে যদি আমি শিক্ষার্থীদের ওই পাশে চলে যাই তাহলে আমাকে গুলি খেতে হবে, আমি ভিডিও ধারণ করতে আমার খুব কষ্ট হবে, কারণ পুলিশের গুলির ভিডিও নিতে হলে আমাকে পুলিশের কাছাকাছি থেকেই নিতে হবে, ওই প্রান্ত থেকে আমি পুলিশের গুলির ভিডিও আমি নিতে পারবো না। আর শিক্ষার্থীরা তখনও সমন্বয়হীনতার আন্দোলন, আমি ভিডিও করতে গেলে তারা হয়তোবা অন্যভাবেও আমাকে নিতে পারতো, যে কারণে আমি চেয়েছিলাম পুলিশ যেহেতু আগ্রাসী মনোভাব, পুলিশের ভিডিও এবং ছাত্রলীগের ভিডিওগুলোই আমি ধারণ করতে থাকি। আমি সেই সেফ সাইডে থেকেই আমি সেই ভিডিওগুলো ধারণ করার চেষ্টা করতেছিলাম। তো পুলিশ মুহুর্মুহু সেখানে গুলি, রাবার বুলেট এবং টিয়ার শেলগুলো তার মারতেছিল। এটা 12টা তখন পার হয়ে গেছে। ইতিমধ্যে এই সংঘর্ষ চলাকালীন সময়, মানে খুব বেশি সময় হয় না, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার 5 মিনিটের মধ্যেই এই সংঘর্ষটা শুরু হয়ে গেল। শিক্ষার্থীরা পিছনে হটলো, কিন্তু পিছনে হটেও তারা আবার সামনের দিকে আসার চেষ্টা করতেছে, পুলিশও তাদেরকে দমানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনো অংশেই কোনো কাজ হচ্ছিল না। পুলিশ আস্তে আস্তে যেতে যেতে মূল যে সাভার স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং পুরাতন যে ওভারব্রিজটা আমরা যেভাবে চিনি সাভারবাসী, সেই পুরাতন ওভারব্রিজ পর্যন্তই পুলিশ যেতে পারছিলেন, তার ওই প্রান্তে পর্যন্ত আর পুলিশ যেতে পারতেছিলেন না। এইভাবেই চলতেছিল। ওই পাশ থেকেও ইট পাটকেল আসতেছে, এই পাশ থেকেও গুলি টলি ছোড়া হচ্ছে, সবই চলতেছিল। তো এত টিয়ার শেল আমি সেখানে নিজেই অসুস্থ হয়ে গেছিলাম। একটা কাঠি বা একটা গ্যাস লাইট খোঁজার জন্য পাগল হয়ে গেছিলাম, যে আমাকে একটু বাঁচতে হবে। আমি চোখ তুলে তাকাতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে, এটা ঘন্টাখানেক 2 ঘন্টার মতো এইভাবে গোলাগুলি চললো, থামলো। শিক্ষার্থীরা রাস্তা আবারও ব্যারিকেড দিলেন। এর মধ্যে আওয়ামী লীগের বিশাল সংখ্যক নেতাকর্মী চলে আসলো, বিজিবি চলে আসলো, তারা সবাই সমন্বয় করেই শিক্ষার্থীদেরকে তারা অ্যাটাকে চলে গেল। শিক্ষার্থীরাও দমে নাই, শিক্ষার্থীরাও পাল্টা, তারা নিরস্ত্র অবস্থায়ও তারা ইট পাটকেল দিয়েই তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে। তারা যেহেতু তাদের কাছে একটা সাহস ছিল যে সর্বশ্রেণী মানুষ তাদের সাথে সাথে আছে, তখন পুলিশ বারবার বলতেছিল এরা শিক্ষার্থী না, এরা হকার, এই হকাররাই এই আন্দোলন করতেছে। কেউ কেউ সেখানে জামাত শিবিরের কথা বলতেছে যে এরা জামাত শিবিরের লোকজন, এখানে অন্য কেউ সাধারণ শিক্ষার্থী নাই, যে কখনো কোনো রাজনীতিই করে নাই, সেই মানুষটাকেও আমি দেখেছি একটা ইট মারতে পুলিশকে। আচ্ছা, এরকম আমি বহু নজির দেখেছি, পরবর্তী সময়েও আমি দেখেছি, শুধু 18 তারিখ না, পরবর্তী দিনগুলোতেও যত আন্দোলন হয়েছে আমি অসংখ্য মানুষকে, আমি সাধারণ মানুষকে, যারা ব্যবসায়ী, মুদি দোকানদার এবং চাকরিজীবী, যারা কখনোই কোনো আন্দোলন বা রাজনীতির সাথে জড়িত ছিল না, তারাও সেই দিন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল। হঠাৎ করে আমার চোখের মধ্যে পড়লো এপিসির গাড়িটা। এপিসির গাড়ির মধ্যে আমি দেখলাম যে একটা ছেলের 2টা পা ঝুলে আছে, একটা ছেলে তরুণ কালো গেঞ্জি পরা একটা ছেলে শুয়ে আছে এপিসির গাড়িতে। এটা তো একটা অস্বাভাবিক বিষয়, একটা এপিসির গাড়িতে একটা সিভিল লোক কিভাবে এভাবে শুয়ে থাকে উপরে। তখন আমি দূর থেকে যেহেতু দেখতেছিলাম, ভালো করে বুঝতে পারতেছিলাম না, টিয়ার গ্যাস তখনও ওখানে ধোঁয়ায় আচ্ছন্ন ছিল পরিবেশটা, তো ভালো করে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আমি এর জন্য আগ্রহ নিয়ে সামনে গেলাম যে বিষয়টা ওখানে কি হচ্ছে। তো এর মধ্যে যেহেতু ওখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছিল সড়কটার মধ্যে, নামতেও ভয় পাচ্ছিলাম, এবং আমাকে অনেকবার আমার সহকর্মীরা আমাকে নিষেধ করছিল, কারণ আমার কাছে কোনো সুরক্ষার কোনো কিছু ছিল না। গাড়িটা থেমেছিল, ঠিক আমি ওই গাড়িটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। যেহেতু আমাদের সাভারের সড়কটা 2 ভাবে বিভক্ত, একটা হাইওয়ে এক্সপ্রেস আর একটা হচ্ছে হলো লোকাল লেন। আমি অনেক লাশ দেখেছি, তো এরকম হত্যাকাণ্ড চোখের সামনে, এরকম লাশ, তাও জলযন্ত্র একটা মানুষ, তখনও সে নিঃশ্বাস নিচ্ছিল ইয়ামিন, আমি নিচ থেকে দেখতে পাচ্ছিলাম যে ওর শ্বাস প্রশ্বাস চলতেছিল। তো সেই মানুষটা নিথর দেহ, একটা তরুণ, সে ছেলেটা পড়ে আছে, এরকম একটা দৃশ্য দেখে নিজেকেও আসলে কন্ট্রোল করাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল সেই সময়। আমি রোড ডিভাইডারের উপরে আমার এই 2টা হাত রেখে আমি মোবাইলটা ধরেছিলাম, যে আমার তখন একটাই চিন্তা ছিল, আমাকে কেউ মারুক, আমাকে পিছ থেকে কেউ গুলি করুক, যতক্ষণ পর্যন্ত আমি না পড়ে যাই ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা আমাকে চালাইতে হবে। আমি কোনো লাইভ করতেছিলাম না, জাস্ট আমি ভিডিওটাই করে রাখতেছিলাম, যে ভিডিওটা পরে আমি এটা কিছু একটা করব। আমি ভিডিওটা ধরে রাখার পরেই আমি ভেবেছিলাম যে তারা যেভাবে ইয়ামিনকে গুলি করার পরেও ঘোরাচ্ছিল শিক্ষার্থীদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে দেখানোর জন্য যে তোমরা দেখো যে তোমাদের একজনের অবস্থা কি করেছি, পরিণতি কি হয়েছে, তোমাদেরও পরিণতি এর চাইতেও খারাপ হতে পারে, ভয়ানক হতে পারে। তাকে দীর্ঘক্ষণ এই মহাসড়কে ঘোরানো হয়েছে, কিন্তু সাজোয়া জানে, হ্যাঁ তাকে সাজোয়া জানে এই রোডটা একবার
বা আরিচামুখীর দিকে গেছে, আবার ঢাকামুখী দিকে ব্যাক করছে। এইভাবে কয়েক দফা তারা ঘোরাফেরা করছে, কিন্তু সেই সময় আমাদের চোখে খুব কম পড়ছে, যেহেতু বারবার বলতেছি আমি নিজেই অসুস্থ হয়ে গেছিলাম, আমি বসেছিলাম। ঠিক তার ভিডিও ধারণ করার কিছুক্ষণ পরেই দেখলাম একজন পুলিশ সদস্য তাকে দুমড়ে মুচড়ে ফেলে দিল নিচে, টেনে হেঁচড়ে ফেলে দিল, তাকে ধরে ফেলে দিল। একটা মানুষ তখনও তার দেহে প্রাণ আছে, সেই মানুষটাকে নৃশংসভাবে তাকে উপরে থেকে ফেলে দিল। একটা সুস্থ মানুষকে ওইভাবে ফেলে দিলে সেও আহত হবে, আর সে তো এমনিই গুলিবিদ্ধ, সে তো আরও আহত হলো। সে ওখানে পড়েছিল। ঠিক ওই মুহূর্তে কিছু কিছু পুলিশ বলতেছিল যে হাসপাতালে নিয়ে যায় ছেলেটাকে, আবার কেউ বলছিল, কেউ পুলিশ সদস্য, আবার কেউ আবার বলতেছে এত দরদের কোনো প্রয়োজন নাই, ও ও ভালো মানুষ না, শিবিরের ছেলে, ও মারছে, ভালো হয়েছে, মরে যাক, এটাকে এই পাড়ায় আয়না ফেলে দাও। এই আন্দোলনকারী যারা আছে শিক্ষার্থী, ওর ভাই ব্রাদাররা ওরে নিয়ে যাবে না হাসপাতালে, আমরা হাসপাতালে নিয়ে যেতে চাইলে এই ছাত্ররা আমাদেরকে ধরে আবার পেটাবে, কোনো দরকার নাই, এখানে ফেলে রাখো, মরে গেলে এখানেই মরে যাক। আমি এটা শোনার পর আরও স্তব্ধ হয়ে গেলাম, কি করে পারে একটা মানুষকে এইভাবে ফেলে রেখে যেতে। ইয়ামিনকে তারা সেই হাইওয়ে এক্সপ্রেসে ফেলে দেওয়ার পরেও তারা ক্ষান্ত হন নাই, তারা সেখান থেকে আবারও তাকে টেনে রোড ডিভাইডারের এই পাশে এনে, আপনারা দেখেছেন সেই ভিডিওটা, আমি পুরোটাই আমি করেছি, নিরবিচ্ছিন্নভাবে সেই ভিডিওটা আমি ধারণ করেছিলাম। তারা রোড ডিভাইডারের এই পাশে এনে তাকে দুমড়ে মুচড়ে তাকে ফেলে দিল। সেখানেই তারা ক্ষান্ত হন নাই। যখন তাকে ফেলে দিল তখন এই দৃশ্য যখন আন্দোলনকারীরা দূর থেকে দেখছিল, তখন হয়তো তারা নিজেদের কন্ট্রোল করতে পারে না, তারা আরো বেশি বিক্ষুব্ধ হয়ে গেল, উত্তপ্ত হয়ে গেল পুরো পরিস্থিতিটা। তখন যে যার মতো করে পারতেছিল আরো বেশি করে ইট পাটকেল তারা ছুটতেছিল, আরো বাড়ানো হচ্ছিল, তারা আরো বেশি আগ্রাসী হয়ে তারা তাদের ভাইকে ইয়ামিনকে তারা উদ্ধার করার জন্য তারা মরিয়া হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পুলিশও আস্তে আস্তে পিছনের দিকে, মানে পাকিজার দিকে তারা যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই একজন পুলিশের একজন সদস্য বলতেছিল যে টিয়ার শেল মারো, ছাত্ররা এইদিকে আসতেছে, টিয়ার শেল মারো। তখন বলতেছে টিয়ার শেল মারলে এই টিয়ার শেল যে বাতাস চলতেছে, এই টিয়ার শেল তো আমাদের দিকে চলে আসবে। বলছে মারো, বাঁচার কোনো উপায় নাই, তাড়াতাড়ি টিয়ার শেল মারো। সেই টিয়ার শেল তাদের দিকে না যায়, ভাগ্য দোষেই হোক ছেলেটা মারা যাবে, হয়তো আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবে ইয়ামিনকে, সেই কারণেই হোক সেই টিয়ার শেলের খোসাটা সেই ইয়ামিনের মাথার কাছে যাই পড়লো। ঠিক ওই মুহূর্তে এসে আমার ডান পায়ে এই হাঁটুর নিচে একটা বড় একটা ইট লাগলো, লাগার সাথে সাথে আমি পাটা ধরে বসে পড়ছি, আমার আর কিছুই করার ছিল না। এতটা ব্যথা পাইছি, এমনি ক্ষুধার্ত, অসুস্থ, চোখ জ্বালা পড়া, তার মধ্যে আবার পাটা আবার গেল। তখন আমি পাটা ধরে আমি মোবাইলটা বন্ধ করে আমি আবার এসে বসে পড়লাম। আমার দুজন সহকর্মী আমাকে নিয়ে পাকিজার ওই পর্যন্ত আসলো। এই যে ভিডিওটা আপনি ধারণ করলেন, ঠিক ভাইরাল কি আপনার কাছ থেকে হয়েছিল ভিডিওটা? হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে 18 তারিখে আপনি জানেন ভাইরাল হওয়ার পর কিন্তু এটা খুব আলোচনায় আসছে। সকাল থেকে তারা রাবার বুলেট ছুটতেছিল, যখন তারা দমাতে পারছিল না তখন তারা সীসার গুলি করার সিদ্ধান্ত নেয়, এবং ওসি মারণাস্ত্র, এবং ওসি তখন তৎকালীন সাভার মডেল থানার যে ওসি ছিলেন শাহজামান, তিনি আমার সামনেই রীতিমতো কনস্টেবলদেরকে অর্ডার দিচ্ছিলেন, এবং তিনি নিজেই সে সীসার গুলিগুলা সরবরাহ করছিলেন, নিজের হাত দিয়ে সরবরাহ করছিলেন। তো আমাকে বললো, স্বামী তোমাকে অনেক ভালোবাসি, অনেক সারাদিন করছো, অনেক ভিডিও করছো, আর সহ্য হচ্ছে না, এখন সীসার গুলি করতে হবে ভাই, এখন আর ভিডিও করা যাবে না ভাই, বাসায় চলে যাও, তোমার বাসা রেডিওগুলো নি সামনেই তোমার বাসা, চলে যাও। আমি বলছি ভাই ভিডিও না করলাম থাকি, এখন যদি ওদিকে যাই ওদিকেও তো আমাদেরকে মানুষ ভুল বুঝবে, আমরা সাইডেই থাকি। সে আমাদের রাগ যায় পথচারীর উপরে ঢাললেন, সে একটা পথচারীকে এমন পেটালেন আমাকে দেখায়, যে সে আমাকে বোঝালেন যে স্বামী তোমার অবস্থাটাও এটাই হবে। আমাকে একজন কনস্টেবল পাশ থেকে এসে বললো যে ভাই একসাথে বসে চা খাই, বসি, গল্প করি, একটু পরে আপনাকে পেটাতে পারবো না, স্যার আমাদেরকে বলে দিচ্ছে আপনাকে পেটানোর জন্য, আপনি যদি এখান থেকে না যান আপনারা দুজন, তাহলে আপনাদের দুজনকে পেটাবো। আমি ভিডিওটা কাটা শেষ 5 মিনিট 12 সেকেন্ড বা এরকম সময় হবে যে আমি পুরো ভিডিওটা ধারণ করার পর আমি এটা পোস্ট করব। আমি ক্যাপশনও লিখি নাই, ক্যাপশন বোধহয় 1 লাইনের মধ্যে লিখছি যে আগে পোস্টটা হোক তারপর আমি এডিট করব। আমি যখনই পোস্টটা করলাম সাথে সাথেই ইন্টারনেট বন্ধ, আমার বাসার ওয়াইফাই বন্ধ হয়ে গেল, আমার ডাটাও তো কোনো কাজ করতেছে না। আমি ভাবলাম যে পাশের বাসায় বোধহয় ওয়াইফাইতে কোনো কাজ করবে, আমি সেখানে গেলাম, সেখানে যাওয়ার পরে বোধহয় 2 সেকেন্ড আমি নেটটা দেখলাম যে আমার পোস্টটা হয়েছে, আমার পোস্টটা হয়েছে, এটা আমি কনফার্ম হইলাম যে আমার পোস্ট হয়েছে। ঠিক তার কিছুক্ষণ পরেই বন্ধ, একদম সারা দুনিয়াই বন্ধ হয়ে গেল। আমি দেখতেও পাচ্ছি না যে পোস্টটা আসলে কত ভিউ হইলো, পোস্টটার কি অবস্থা, কি কমেন্ট আসলো, কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। তার কিছুক্ষণ পর থেকে, মানে রাত হওয়ার পর থেকে আমার কাছে ফোন আসা শুরু করলো আওয়ামী লীগ লোকদের কাছ থেকে, ছাত্রলীগ যাদের ভিডিও আমি ধারণ করেছিলাম, তারা ফোন দেওয়া শুরু করলো, এটা কি করেছেন, এটা কি করছো, এই ভিডিও যে তুমি ধারণ করলা, এটা আমাদের তো সমস্যা হয়ে গেল, আমাদের সাথে এরকম অন্যায় করাটা কি ঠিক হইলো কিনা, মানে বিভিন্ন ভাষায় আমাকে
বলতে গেলে এক ধরনের হুমকি। তৎকালীন উপজেলার চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব তিনি আমাকে বাই ফোনে পর্যন্ত বলছে, তোমার এত বড় সাহস কে দিয়েছে, তুমি আমার ছেলেপেলের ভিডিও কেন করলা, তুমি কেন নিউজ করলা, তোমাকে এত বড় সাহস কে দিল। এই ইয়ামিনকে নিয়ে যে এরকম আলোড়ন হবে, এই দেশ যে এরকম একটা জিম্মি দশা স্বৈরাচার মুক্ত হবে, আমি কখনো ভাবতে পারিনি। আমি তার 2 দিন পরে আমি নিজেই পালাতক অবস্থায় ছিলাম। আমি নিজেই পালাতক অবস্থায় ছিলাম শুধুমাত্র ভিডিওটা ধারণ করার কারণে। আমি আমার ঘর ছাড়া হয়েছিলাম এই ভিডিওটা ধারণ করার কারণে। পুলিশের ভয়ে, কারণ যেখানে দেখা যাচ্ছিল যে পুলিশেরই সব দোষ, সে পুলিশও আমাকে যেভাবে হয়রানি করতেছিল, আমাকে খুঁজতেছিল, আমাকে বাই ফোনে ফোন দিয়ে বলতেছিল, ভাই কোথায় আসেন, একটু গল্প করি, কথা বলি। আমি তাদের টোন শুনে বুঝতেছিলাম যে তারা আমাকে গ্রেপ্তার করার জন্যই আমাকে তারা ডাকতেছে, এবং আমার কাছে বিভিন্ন তথ্যপাত্র তাই ছিল। আমি ঘর ছাড়া হয়ে গেলাম সেই দিন থেকেই। যেদিন ইন্টারনেট আসছে আমি এতটাই ভয় পাইছিলাম ওই পলাতক অবস্থায় যে আমি ভেবেছিলাম পুলিশ আমাকে ধরে ফেলবে, যে কোনোভাবেই হোক আমাকে ধরে ফেলবে পুলিশ। তখন আমি ভয়ের কারণেই হোক আর যেটাই হোক, আমি ভিডিওগুলো সবগুলো ডিলিট করে দিয়েছিলাম, যে আমার কাছে এগুলো না পাক, তাহলে আমার অত্যাচারটা আমার উপরে বেশি আসবে। আর ফেসবুক থেকে তো আমি ডিলিট করার কোনো সুযোগই পাচ্ছিলাম, কারণ আমি তো ফেসবুকে ঢুকতেই পারতেছিলাম না। ভিডিও যা ছিল সব ডিলিট করে দিয়েছিলাম। 2টা ভিডিও আমি ওই ভিডিও থেকে যা সারাদিন করেছিলাম, আমি একটা 2 মিনিটের ভিডিও করে রেখেছিলাম আর একটা 5 মিনিটের ভিডিও করে রেখেছিলাম, যেটা সবাই দেখছে। এই 2টা ভিডিও আমি আমার একজন প্রবাসী বন্ধু, তাকে আমি অন্যভাবে যেদিন ইন্টারনেট আসলো 28 তারিখের পরে, সম্ভবত 28 জুলাইয়ের পরে বিকেলবেলা, ঠিক সেই সময়ে আমি এগুলো দিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম যে 28 তারিখের পরে আমি বোধহয়, যদিও আমি আমি গ্রেপ্তার হবে এটা আমি নিশ্চিত। আমার সংবাদকর্মী থেকে শুরু করে আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন সবাই আমাকে একই কথা বলতেছিলেন যে আমি গ্রেপ্তার হচ্ছি। কখন আমি বাড়িতে ফিরছি 28 তারিখের পরে। 28 তারিখের পরে দেশ স্বাধীন হয়নি না, তখনও দেশ স্বাধীন হয় নাই। আমি 28 তারিখে বাড়িতে ফিরছি। 28 তারিখে ফেরার পরেই আমি বিকেলবেলায় আমার পরিবারের চাপে হোক সব কিছু, কারণ আমার পরিবারও ঘর ছাড়া হয়ে গেছে। আমার 2টা সন্তান কি পরিমাণে তারা কান্না করছে, কি পরিমাণে তারা আতঙ্কিত ছিল। রাত্রেবেলা আমার ওয়াইফ ঘুমাইতে পারতো না, সে সারাক্ষণ আতঙ্কে থাকতো। এই বুঝি পুলিশ আসলো, এই বুঝি ডাক দিবে, এই বুঝি গেটে এসে নক করবে যে কোথায়। আমি সেটা বুঝাইতে পারবো না এখন, যে আসলে আমি কি দিনটা আমি পার করছি। এই ভিডিও ভাইরাল হয়েছে, আপনার ভিডিও ভাইরাল হয়েছে, এবং এই ভাইরালের কারণে জিনিসটা আলোচনায় এসেছে, এবং এখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ একটা পর্যায়ে একটা পরিণতি পাচ্ছে। আপনার অনুভূতি কি? আমি চাই যে ইয়ামিন একটা তরুণ ছেলে, মেধাবী ছাত্র, সে তার মা বাবা তাকে কখনোই ফিরে পাবে না। তবে যে নৃশংস হত্যাকাণ্ড, যারা দোষী অনেকেই আইনের আওতায় আছেন, আমি চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। এইরকম নৃশংস হত্যাকাণ্ডের নজির এই দেশে খুব কমই আছে। এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, এই আন্দোলন আমি মনে করি বৃথা যাবে। আপনাকে কৃতজ্ঞতা সাভার থেকে দৈনিক সংগ্রামের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন দৈনিক সংগ্রামের ডিজিটাল প্ল্যাটফর্ম।